জলের বিষয়ে আমি জানি জল একটা বড় সমস্যা, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, উঁচু অঞ্চল। যদি ডিপ টিউবওয়েল হয় তো জল উঠে না, আর পাম্প লাগিয়ে দিয়েছি তো কারেন্টের লোড আসে না, আর যখন তার ভোল্টেজ আসে না তো সে কল থাকার পরও জল উঠে না। এই সমস্যাগুলির সঙ্গে আমি অবগত আছি, আর এই সমস্যাগুলি আমার দ্বারা তৈরি হয়েছে এমন না, আপনারা সবাই জানেন যে রাজ্যে এমন তৈরি হয়েছে, কেন্দ্র সরকার থেকে যোজনা এসেছে, তো যোজনার টাকা খরচা করতে হবে, আর সেটা যা খুশি তা হোক, দরকার হলে মানুষ নেই সেই জায়গাতে কল বসিয়ে দেওয়া, দরকার হলে যেই জায়গাতে যেই ব্যবস্থা করা সেটা না করে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেওয়া। কারণ কি, কেন্দ্র সরকার পয়সা দিয়েছে, সেগুলোকে একবার বসিয়ে দাও আর তারপরে রিপোর্ট পাঠিয়ে দিব যে আপনি যে 50 কোটি টাকা পাঠিয়েছেন সেটা খরচা লেগেছে। কিন্তু এই সরকারের ব্যাপার, এই সরকার তার জন্য টার্গেট নিয়ে কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী 2019-এ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর জল জীবন মিশন 2024 পর্যন্ত প্রত্যেক ভারতবাসীর ঘরে ফ্রিতে জলের নল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত করেছেন, ঘোষণা করেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করার পর যে সেগুলো হয় সেগুলো প্রমাণিত। আমি যদি একটা করে স্কিম আপনার সামনে ধরবো তা আপনারা জেনে যাবেন যে প্রধানমন্ত্রী সেটা করেছে। তো এই সরকার 2018 ডিসেম্বর থেকে প্রত্যেকের বাড়িতে জলের নল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত করেছে। তো প্রথম বছরে যেটা আমরা সিদ্ধান্ত করেছিলাম যে আমরা 63,000-এর কাছাকাছি পরিবারের কাছে জলের নল, ঘরে জল পৌঁছে দেব বাড়িতে, সেটা সরকার করতে সক্ষম হয়েছে। 63,000-এর উপরে হয়েছে, 68,000 হয়েছে। আর এবার 3 লাখ পরিবারের ঘরে ফ্রিতে জলের নল পৌঁছবে, 3 লাখ ঘরে 2019-20 আর 2022 ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার প্রত্যেকের বাড়ির মধ্যে জলের নল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার টার্গেট নিয়ে করে বসে আছে। আগে টার্গেট নিয়ে হতো না, জল পৌঁছে দেব তো 70 বছর পর্যন্ত কত যে জলের নল বসিয়েছে, কত যে জলের পাইপ বসিয়েছে, কিন্তু এখন আমাকে শুনতে হয় যে জলের সমস্যা, খাওয়ার জল নেই, 5 কিলোমিটার দূর থেকে আনতে হয়, ভোল্টেজ নেই। এই সরকার আসার পর শুধু জলের নল লাগালে হয় না, শুধু ডিপ টিউবওয়েল বসালে হয় না বন্ধু, তার জন্য ইলেকট্রিফিকেশন করতে হয়, তার জন্য মডার্ন ইলেকট্রিফিকেশন। এই সরকার সে সিদ্ধান্ত নিয়েছে 1600 কোটি টাকা খরচা করে এডিবি স্যাংশন করে দিয়েছে। ত্রিপুরাতে সমস্ত বিদ্যুতায়ন কমপ্লিট করা হবে, কিন্তু একদিনে আমি করতে পারবো না, কাজ তো শুরু হয়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে দেখবেন যে ত্রিপুরাতে ট্রান্সফরমারের সমস্যা সমাধান হয়ে যাবে। ত্রিপুরাতে তুফান হয়, কালবৈশাখী হয়, সেই সমস্যাগুলো হবে, তার মধ্যে গাছ পড়বে, বিজলি চলে যাবে, তাকে আবার ঠিক করতে হবে, সেগুলো তো প্রাকৃতিক সমস্যা। কিন্তু আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরাতে সব জায়গায় মডার্ন ট্রান্সফরমার বসে যাবে। তখন আর যে ডিপ টিউবওয়েল হওয়ার পরে বা বোর বসানোর পরও যখন সেটা ঘুরছে না, কিসের জন্য? ইলেকট্রিফিকেশনের জন্য, ইলেকট্রিকের জন্য। রাজ্য সরকার এই কাজগুলো শুরু করে দিয়েছে, আর তার মধ্যে 1600 কোটি টাকা খরচা করে এডিবির টাকাও এসে গেছে, টেন্ডারও হয়ে গেছে, এবং রাজ্য সরকার 2022 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়ির মধ্যে জলের নল পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং পৌঁছাবেই। তো এখন
যেমন একটা গ্রামের নাম উঠেছে, ওখানে পৌঁছে দেওয়া, হয়তো আমি ফোন করে দিলে সেটার মধ্যে আগে হয়ে যাবে, কিন্তু সেটা সমাধান নয়। যে টার্গেটটা আমরা নিয়েছি সেই টার্গেটে থাকা এবং সেটাতে পৌঁছে দেওয়া। আমি 100% শিওর যে আমরা 2022 ডিসেম্বরের আগেই প্রত্যেকের বাড়িতে বিনা পয়সা, কোনো পয়সা দিতে হবে না কানেকশনের জন্য, কোনো পয়সা কাউকে দিতে হবে না। আগে জলের কানেকশন দিতে হলে শহরী অঞ্চলের 1500 টাকা, আর গ্রামাঞ্চলে 500 না 600 টাকা করে দিতে হবে। এখন আর কাউকে দিতে হবে ফ্রিতে। সরকার যদি জল না পৌঁছাতে, জলই জীবন, জলই তো অমৃত। জল যদি কোন একটা সরকার জনতার কাছে না পৌঁছাতে পারে, আরে রুটি নাই পৌঁছাতে পারে, মনে করে চাল না পৌঁছাতে পারে, জল যদি না পৌঁছাতে পারে, এটা আবার সরকার। আমি কারোর উপরে আরোপ প্রত্যারোপ করবো না, কিন্তু সেটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার ভাগ্য ভালো, আপনাদের আশীর্বাদে মানুষের কাছে অমৃত বা জল পৌঁছানোর সুযোগটা আমি পেয়েছি। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি 2022 ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। দ্বিতীয়, গ্রামীণ রোডগুলির বিষয় বলছি। প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড গ্রামাঞ্চলে রয়েছে, আপনারা সবাই অবগত আছেন। পুরনো সরকার থাকাকালে বিশেষ করে আমার যে অ্যাসপিরেশনাল ব্লক ধলাই ডিস্ট্রিক্ট আর তার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ঊনকোটি এবং নব, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড HSCL কে দেওয়া হয়েছে। যে রোডের বিষয়ে, গন্ডাছড়ার বিষয়ে বলছিলেন, আমি প্রথম যে গ্রামে গিয়েছিলাম সেই রোডটাও HSCL করেছিল গণরামপাড়া। এখন হয়তো হয়ে গেছে, কারণ কি টেন্ডার করিয়েছি আলাদাভাবে, এখন কাজ শুরু হয়ে যাবে, টেন্ডার হয়ে গেছে, সেটা ব্যালেন্স ইয়ে করে গণরামপাড়াতে ইলেকট্রিসিটিও পৌঁছে গেছে, জলেরও নল কিছু বসিয়েছে, কারণ সেই গ্রামে জলও ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাও ছিল না, তিনটাই ছিল। তো এটা হয়েছে, আমি জানি টেন্ডার হয়েছে। তো HSCL কে তৎকালীন সময়ে ওই এলাকার ম্যাক্সিমাম গ্রামীণ রোড দেওয়া হয়েছিল, আর সেই সময়ে ম্যাক্সিমাম কাজ হাফ ডাউন করে দেখা গেছে যে যতটা কাজ করেছে সেই অনুসারে পেমেন্ট দেওয়া উচিত, এর চাইতে বেশি পেমেন্ট দিয়ে রেখেছে। আর এভাবে হাফ ডাউন করে সমস্ত ধলাই থেকে নিয়ে পুরো মানে নর্থ পর্যন্ত, যেটা আমাদের ত্রিপুরাবাসী, কি নাম কি বলতে হবে, কিন্তু আগে একত্রিত হতো, আমার কোনো আপত্তি নেই। এখানে একটা বিষয় উঠেছে, জামাতে আহমদ যে উঠিয়েছেন ত্রিপুরী, যে আমাদেরকে মণিপুরদেরকে মণিপুরি বলে, মিজুদের মিজু বলে, আমাদেরকে কেন জমাতিয়া বলে, আমাদেরকে দেববর্মা বলে, সেটা আপনাদের সমাজগুলিতে বসে সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আপনারা যদি সবাই মিলে মিশে আমাকে বলেন যে না আমাদেরকে ত্রিপুরী বলা হোক, তো আমি সেই সিদ্ধান্ত নিতে পারবো, কারণ আমি সংস্কৃতির ঊর্ধ্বে নয়, আমি সংস্কৃতির ঊর্ধ্বে নয়। আমি প্রথম এই মাটিতে আমার জন্ম, প্রথম আমার সংস্কৃতি, দেন আমার রাজনৈতিক দল, আর তারপরে। তো সেই কারণে আমি এই সিদ্ধান্ত আপনাদের উপরে ছাড়বো। আপনারা বসে যখন আপনাদের লিখিতভাবে আমার কাছে দেবেন যে আমরা সবাই চাইছি যে আমাদেরকে এই নামে সম্বোধন করা, আমার কোনো আপত্তি নেই। আপনারা যেটা বলবেন সেটাই আমি কাজ করার জন্য করি, আর সেটাকে লফুল করার, কারণ কোনো কাজ বললেই সেটা আইন অনুসারে করতে হবে, সেটা আমাকে দেখে তারপর করতে হবে। যেমন কাস্টমারি লতে উঠেছে, আমার জামাতে আহমদ সমাজ প্রতিনিধি বলেছেন যে আমরা একটা বিচার করছিলাম, তো পুলিশ এসে তুলে নিয়ে গেছে। এখন যেমন নাবালিক মেয়ে, আমি জানি না কোন কেস, কিন্তু নাবালিক মেয়ে, যেটা ডিজি বলছে, যেমন যদি নাবালিক মেয়ে বা তার যদি বিবাহ সম্পন্ন হচ্ছে, আর পুলিশ যদি খবর পায়, যদি পুলিশ সেখানে না যায়, তো মহিলা কমিশন আর বাকি সব এই পুলিশের চাকরি কেনে 2 মিনিট। তো কিছু কিছু ব্যবস্থা আছে যে তার মধ্যে পুলিশকে যেতে পারে।
কিন্তু তবু আমি বলি কাস্টমারি ল এর মাধ্যমে অনেক কিছু সমস্যার সমাধান আপনি আর হয়ে যায়। আপনি আরেকটা বিষয় তুলেছেন যে জন্ম মৃত্যুর সার্টিফিকেট অসুবিধা হয়। দেখুন, জন্ম মৃত্যুর সার্টিফিকেট তো মিউনিসিপ্যাল কাউন্সিল বা পঞ্চায়েত ব্যবস্থা আছে, তার মধ্যে দিয়ে আনতে হবে। হ্যাঁ, সেটা আমি দেখবো যে আপনারা যদি লিখে দেন ওনার ওখানে জন্ম হয়েছে, আপনি দেখে নিন, এটা সার্টিফিকেট মানা যেতে পারে, কারণ কি সরকারি কোনো প্রতিনিধি না। সরকার তো এসডিএম এর সার্টিফিকেট বা মিউনিসিপ্যালের যে কমিশনার আছে তার সার্টিফিকেট, মানে যেখানে অশোক স্তম্ভ আছে তো তাকেই মানবে। কিন্তু আপনারা লিখে দিয়েছেন, সেটা ওনারা নিয়ে যাঞ্চ করে দেওয়া, সেটা কিভাবে ব্যবস্থা হতে পারে সেটা আমি বলবো। আর আরেকটা বিষয় আপনি বলেছেন যে ৩,০০০ টাকা খরচা হয়, এই করছেন জন্ম মৃত্যুর সার্টিফিকেট করার জন্য। যদি এমন ধরনের কেউ করে থাকে, এই ধরনের ত্রিপুরা সরকারের কোনো ব্যবস্থা নেই যে এত টাকা দিতে হবে, এত কিছু করতে হবে। আমার মনে হয় না কোনো টাকা পয়সার ব্যবস্থা আছে, আমার সঠিক এখনো কমপ্লিট জানা নেই ত্রিপুরাতে ডেথ সার্টিফিকেট বা সার্টিফিকেট এই ধরনের কোনো ব্যবস্থা, পয়সা নিতে হয় এই ধরনের ব্যবস্থা নেই। যদি কেউ এই ধরনের করে থাকে আমাকে লিখতে হবে দিন, তার উপর সরকারের নিয়ম অনুসারে কঠোর কার্যবাহী করা। এই কোনো ব্যবস্থা নেই যে ডেথ সার্টিফিকেটের জন্য ২,০০০ টাকা লাগবে, তারপরে বার্থ সার্টিফিকেটের জন্য ৫,০০০ টাকা লাগবে, এই ধরনের কোনো ব্যবস্থা নেই।